ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ বার্ন যে ওয়াশ করে দিলে, তারপর ABCD বলো এ কি আছে? এয়ারওয়ে। এমনি তোমার বাড়িতে পুড়ে গেছে, খানিকটা স্ক্যাল্ড হয়েছে, কি করবে? এ করবে, বি করবে? বলো এবিসি তো বললে রুটিন, এবিসি কি করবে বলো? যেটা থেকে বার্ন হচ্ছে মানে সোর্সটাকে রিমুভ করব। ভেরি গুড, তারপরে বলো, তারপরে কি করবে? ও বললো তারপর থেকে বলো। তারপরে তো রুম টেম্পারেচার ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। তারপর তারপরে যদি দেখতে হবে যে এয়ারওয়েটা সিকিউর আছে নাকি, দেখতে হবে হোস্ট এয়ারওয়ে সিকিউর আছে। তারপর পরের জন্য কে দাও? স্যার বার্ন ক্লোথস রিমুভ করতে হবে। রিমুভ করলে আর কি রিমুভ করবে বার্ন ক্লোথের সঙ্গে? আর কি রিমুভ করবে বার্ন ক্লোথ রিমুভ করলে? তারপর স্যার কোনো ব্লিস্টার থাকলে ওগুলোকে ব্যাস। আর কি রিমুভ করতে কথা বলছি? অর্নামেন্ট রিমুভ করতে হবে তো না? রিমুভ করলে অসুবিধা কি? মেটালিক সাবস্টেন্স থেকে কেমিক্যাল রিঅ্যাকশনস হয়। আর ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়ে যেতে পারে, কারণ এপিডার্মাল লেয়ারটা স্কিনড অফ হয়েছে। ব্যাস। আর মেন কথাটা বলনি এখনো, যে কারণে ওটাকে রিমুভ করা উচিত। অর্নামেন্ট, এভরি সোর্স অফ অর্নামেন্ট শুড বি রিমুভ। হোয়াই? কোন স্টিকিং রিং ইফেক্ট হবে একটা, হাতে আঙুলটা ফুলে গেল, আংটি পরা রয়েছে, সার্কুলারি ড্যামেজ হলো, পরে তো আংটি খোয়া যাবে না, সে সোনার দোকানে যেয়ে কাটতে হবে। আর ডিস্টালি ঠিক সময় না গেলে ডিস্টালি গ্যাংগ্রিন হয়ে যাওয়ার চান্স থাকে একটা। ঠিক আছে, অর্নামেন্ট রিমুভ হয়ে গেল, বার্নিং ক্লথ চাপিয়ে ক্লিন শিট দিয়ে দেওয়া হলো। তারপর কি করবে? ক্লিন বার্নিং ক্লথ রিমুভ করলে, ঠিক আছে, তারপরে কি করবে? তারপরে কি করবে? হোয়াট টু ডু? এমার্জেন্সিতে পেশেন্ট এসছে একটা, তুমি অন ডিউটি ডক্টর, বলো তারপরে কি করবে? সে পোড়া মোড়া পড়েছে, পাশেই পড়েছে, সঙ্গে সঙ্গে চলে এলো। বার্নিং মানে হাই রেটের বার্ন হয়ে তাহলে আইভি ফ্লুইড দিতে হবে। তার আগে বলো, রিমুভ করলে তার আগে ধরো, কোশ্চেনগুলো ধরার চেষ্টা করো। ওরালে এরকম ভাবেই তোমাকে প্রোগ্রেস করবে। আবার সিলভার সালফারিন, তার আগে কি করবে বলো? সিলভার সালফারিন তো পরে, আমি সিলভার প্লাস্টিক সার্জন, আমি তো মনে হয় কেউ সিলভার সালফারিন ইউজ করে না। বার্ন অ্যাসেসমেন্ট দাও, একে দাও। কি বললো বার্ন অ্যাসেসমেন্ট? বার্ন অ্যাসেসমেন্ট করব ওয়ালেস রুল অফ 9 হ্যাঁ। তারপর অ্যাকর্ডিং টু দ্যাট পার্কল্যান্ডস ফর্মুলা দিয়ে কতটা ফ্লুইড লস হয়েছে সেটা ডেরিভেশনে ততটা ফ্লুইড আমি ইনপুট দেব। তার আগে তো আরেকটা কিছু করতে হবে। ফ্লুইড দেওয়ার আগে, ফ্লুইড দেওয়ার আগে কি করবে? মনে করছি না। আরে চ্যানেল করতে হবে, তো চ্যানেল না করে ফ্লুইডটা দেবে কিরকম করে? দ্যাট ইজ অবভিয়াস। না, অবভিয়াস নয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে যে কোথায় চ্যানেল করবে। অবভিয়াস হলে তার কোশ্চেনই হতো না। কোথায় চ্যানেল করবে? হোয়াট আর দ্য সাইট, প্রেফারেবল সাইট অফ আইভি চ্যানেল? হ্যাঁ, প্রেফারেবল সাইট অফ আইডেল আইভি চ্যানেল। কে বলবে? একটা কথা বলছে, একটা লোকের কেফালিক ভেনও করবে আর সেন্ট্রাল লাইনও করবে। সেন্ট্রাল লাইন নট প্রেফারেবল। কেফালিক ভেন করবে না কি করে? আমি কেফালিক ভেন প্রেফার করছি না। কিউবেটাল ভেনে, হোয়াই? পেরিফেরাল ভেনগুলো সাধারণত বার্নে ড্যামেজ হয়ে যায় একদিন 8 দিনের মধ্যেই, আর তখনই দেখবে থম্বোস ফোটাফুটি করতে হবে। বড় ভেনে কেফালিক ভেন কি আরো উপরে জুগুলার ভেন। আর এমার্জেন্সি সেটাবে সেন্ট্রাল লাইন এনকারেজ করছে না, ইনডিকেটেড আদারওয়াইজ। ঠিক আছে, তারপরে কি করবে? কত ফ্লুইড দেবে? ফ্লুইড দেওয়ার পার্কল্যান্ড ফর্মুলার এ বলো, ফর্মুলাটা বলো, কি ফর্মুলা? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ পার্কল্যান্ড? হ্যাঁ, ইনটু বডি ওয়েট। তারপর একটা অ্যামাউন্ট হলো, 4 লিটার হলো। তারপর ওটা ঠিক বলছে, 8 ঘন্টায় হাফ।
বাহ, ভেরি গুড। তারপরে কি করে ইউরিন আউটপুট অ্যাসেস করবে? প্রথমেই ক্যাথেটার দিয়ে দেবে, তাহলে জিজ্ঞেস করবে কমপ্লিকেশন অফ ক্যাথেটারাইজেশন, সেটা এখন করবো না, ইউরোলজি ক্লাসে করবে। পেশেন্ট দেখবে, এনকারেজ করবে যতটা ইন্টারভেনশন ইউরিনটা ক্যালকুলেট করার। ইউরিন কত অ্যামাউন্ট হওয়া উচিত? ইউরিন পার কেজি পার আওয়ার। ভেরি গুড। বাচ্চাদের ভেরি গুড। ইলেকট্রিক বার্নে কি করবে? ইলেকট্রিক বার্ন, ইন কেস অফ ইলেকট্রিক বার্ন, হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন। ইলেকট্রিক বার্ন দেখেছো কেউ? হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন? For high voltage electric burn, we have to ensure the rescuer safety first. আর আগে যে বাঁচাতে হবে সেটাকে নিজেকে বাঁচিয়ে তো পড়ে যাবে। বাহ, ভেরি গুড। তারপরে বলো। তখন স্যার যেখান থেকে সোর্সটা আছে ওটাকে অবলিটারেট করতে হবে। তারপর স্যার যেখানে বার্ন হচ্ছে সেটাকে কুল করতে হবে। ইলেকট্রিক বার্নে কুল, ইলেকট্রিক বার্নটা যখন ধরতে ধরতে তো কুলই হয়ে যাবে। তারপর স্যার ইনিশিয়াল অ্যাসেস করতে হবে, এটিএস প্রোটোকল। ঠিক আছে। তারপর স্যার ডিআরএস হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি হসপিটালেই আছো, তারপর তুমি তো হসপিটালেই থাকবে না, ওই যেখানে ইলেকট্রিক বার্ন হচ্ছে সেখানে থাকবে, সেখানেও থাকতে পারো বাই চান্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। আমি সেইখানে মাঝে ঢুকেলাম না। বলো, এমার্জেন্সি তুমি অন ডিউটি, অন কল, ডক্টর আছে, ডক্টর পাস করা ডাক্তার। তারপরে বলো, স্যার তারপর কতটা বার্ন হচ্ছে সেটা অ্যাসেস করতে হবে। ইলেকট্রিক বার্ন অ্যাসেস করা যাবে? না স্যার ওটা তো এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট। হ্যাঁ, তাতে অ্যাসেস করা যাবে? যাবে না। আর কি করবে ইলেকট্রিক বার্নে? ইলেকট্রিক বার্ন হচ্ছে, আর কি করবে কে বলবে? স্যার কার্ডিয়াক অ্যারিথমিয়াটা চেক করব নাকি? বাহ, ভেরি গুড। তারপরে স্যার তারপরে স্যার এটা চেক করব যে ওর ডিপ মাসলে কোনো ইনজিওর্ড হয়েছে কিনা। বোঝা যাবে না, চেক করার কিছু ইনিশিয়ালি বোঝা যায় না সাধারণত। তারপর স্যার পালস, বিপি দেখলে বলো, পালস ডিপি সব মোটামুটি নর্মাল। বোঝা যাবে না। হ্যাঁ, এখন তো ইউরিন হয়নি তো, এখন এই তো সবে অ্যাসেস করছে কি ইলেকট্রিক বার্নে। আর একটা হচ্ছে, যে কোনো বার্ন ইনজুরিতে তোমরা কেউ বলনি বা খেয়াল করনি, অ্যাসোসিয়েটেড ইনজুরি বা ট্রমা আছে কিনা। অ্যাসোসিয়েটেড ইনজুরি, ইলেকট্রিক বার্ন হলো, ধরাম করে নিচে পড়ে গেল, অ্যাসোসিয়েটেড ইনজুরি আদার পার্টস অফ বডি, তারপরে তোমার হেড ইনজুরি, অ্যাসোসিয়েটেড ইনজুরিটা অ্যারেস্ট করতে হবে। হয়ে গেল ফ্লুইড চালালে। ইলেকট্রিক বার্নের ফ্লুইডের রেট কি হবে? রেট অফ এ বার্ন ইন ইলেকট্রিক বার্ন, রেট অফ ফ্লুইড ইন ইলেকট্রিক বার্ন। কে বলবে? বডি সার্ভিস দিলে। তারপর তারপর স্যার ইউরিন আউটপুট মেজার করতে হবে। ঠিক আছে, মেজার করলে ইউরিন আউটপুট হচ্ছে না, ফার্স্ট 8 আওয়ারে তুমি যার এসেন তার হাফ দিয়ে দিলে তবু ইউরিন আউটপুট হচ্ছে না, তখন স্যার ক্যাথেটার করতে হবে। ক্যাথেটার করেও ব্লাডার দেখলে খালি রয়েছে, আরও ফ্লুইড দিতে হবে। কারণ ইলেকট্রিক বার্নের ফ্লুইড ও ইনিশিয়াল ওই ভেতরে এক্সটার্নাল ইনজুরি একরকম থাকবে, ভেতরে ইন্টারনাল, সেইখানে এগুলোর আইডিয়াল প্রোটোকল হচ্ছে যে ইউরিন আউটপুট কতক্ষণ অন্তর অন্তর দেখা উচিত বার্ন পেশেন্টের? এভরি আওয়ার। সুতরাং ফ্লুইড উইল বি গাইডেড অ্যাকর্ডিং টু দ্য এভরি আওয়ার ইউরিন আউটপুট। আর ইলেকট্রিক বার্নে ইউরিন আউটপুট একটু বেশির দিকে রাখা হয়। কি কারণে বেশির দিকে রাখা হয়? ইলেকট্রিক বার্নে ইউরিন আউটপুট 1.5 কি কারণে রাখা হয়? ইউরিন আউটপুট ইলেকট্রিক বার্নে একটু বেশি রাখা হয়। কে বলবে ইউরিন আউটপুট বেশি রাখা হয় কি কারণে? কে বলতে পারবে? একে দাও, এ বলবো বলছি, দাও ওকে দাও। দেখলে ইউরিন আউটপুট ঠিক আছে, মায়োগ্লোবিন ঠিক আছে, তারপরে কি করবে ইলেকট্রিক বার্নে? ম্যানিটোলেট জমানো, মানে ইউরিন ফ্লোরাইড ম্যানিটোল দেওয়ার দরকার নেই। যদি হাই ভোল্টেজ খুব থাকে, ইউরিন শাট ডাউন করে, তখন ম্যানিটোলের দরকার আছে। আর কি করবে? এমনি জেনারেল বার্নে বলো। তারপরে জেনারেল বার্নের একটা পেশেন্ট এসছে,
কত হবে? 30% হবে। ফ্লুইড টুইড চালানো হয়ে গেল, সব হয়ে গেল, অ্যাসেসমেন্ট করে নিলে। তারপর বাকি জেনারেল মেজারমেন্ট করবো পেশেন্টের, জেনারেল মেজার যেগুলো করতে হয় করা হয়ে গেল। তারপর ওটা ইনহেলেশন দেবো, তারপরে স্যার কোনো আনসার বা কিছু ফর্ম করেছে কিনা, তারপর ইনহেলেশন ইনজুরি আছে কিনা বুঝবে কিরকম করে। হোয়াট আর দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ ইনহেলেশন ইনজুরি, সব এগুলো শর্ট নোট থাকে, যা কোশ্চেন করছে সব নোট থাকবে 10 নম্বরে। আরে তার আগে সিমটমটা বলো, রেসপিরেটরি ডিপ্রেশন, তার আগে হিস্ট্রিটা নাও। দেখবে ক্লোজ স্পেসে দেখবে যে কোনো বার্ন, দেখবে একটা ঘরে আগুন লেগে গেল, মরে গেল 10 জন 15 জন, সব আনলেস প্রুভড আদারওয়াইজ ধরে নিতে হবে দে আর ডিউ টু ইনহেলেশন ইনজুরি, নট বার্ন। বাট কি কি টক্সিক ফিউম হয় বার্নসে ইনহেলেশন ইনজুরি করার জন্য? কার্বন মনোক্সাইড, তার আগে বলো, কার্বন মনোক্সাইড তো গেল, তার আগে কার্বন ডিপোজিশন, হ্যাঁ সায়ানাইড ডিপোজিশন, এবারে হট ফিউম ঢুকে গেল, হট এমনি নর্মালি এয়ার ঢুকে গেল, হট এয়ার ঢুকে গেল, মানে গোটা এমনি পুরে নেই কিন্তু হট একটা হট সিচুয়েশন যদি থাকে, হট এয়ার ঢুকে গেল এর ভেতরে, সুতরাং পোলার তোমার এক্সপিরেটরি ট্র্যাকটাকে ড্যামেজ করে দেবে, নর্মাল এপিথেলিয়াল সার্কুলেশন ড্যামেজ হয়ে যাবে। দ্যাট শুড বি অ্যাসেসড। কি করে অ্যাসেস করবে ইনহেলেশন ইনজুরি হয়েছে কি হয়নি? So we have to first ask the patient is there. If he is not able to speak his name, then it is supraglottic injury has occurred due to vocal cord damage. Then we have to check for any smooth or carbonaceous particles in the airway tract. তারপর যদি স্টিম হয় তাহলে ওটা সাবগ্লটিক স্পেসকে ড্যামেজ করতে পারে। তো ওখানে ফাইবার অপটিক রেডিওস্কোপিতে দেখতে হবে। তার আগে তুমি অক্সিজেন স্যাচুরেশন দেখলে নর্মাল আছে কিনা, এমনি স্ট্যান্ডার্ড প্রোটোকল যা আছে বইয়ে সব সময় প্র্যাকটিক্যাল অনুযায়ী এই কথা 20% এর বেশি বার্ন উইথ ইনহেলেশন ইনজুরি থাকে তো বলে দেয় এন্ডোটেকাল ইনটিউবেশন করে দাও, কিন্তু প্র্যাকটিক্যালি আমি তো করি না, কেউ করে বলে মনে হয়, কিন্তু থিওরিটিক্যালি তোমাকে বলতে হবে। সেইখানে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য। যারা বই পড়ে চিকিৎসা করে তারা প্রথমেই দেখবে যে ঢুকিয়ে দিল, আমরা ঢোকাই না, আমরা দেখি, আমরা জানি কখন এন্ডোটেকাল টিউব দিতে হবে, কখন দিতে হবে। তারপর কার্বন মনোক্সাইড ইনজুরি হয় তো তখন কি করবে? একটা কার্বন মনোক্সাইড ইনজুরি হয়েছে, হাইপারবারিক অক্সিজেন থেরাপি দিতে হবে। তারপর CO2 এর অ্যাফিনিটি কত নরমাল হিমোগ্লোবিনের চেয়ে? CO বাস ভেরি গুড। ভালো করে হাই কনসেন্ট্রেশনে অক্সিজেন দিলে এ হয়ে যাবে। আর একটা সায়ানাইড পয়জনিং হতে পারে, যেহেতু বার্নিং রেটে, সেখানে একটু ওই সাইনোকোভালেন্ট ইনফিউশন দিতে হয়। ঠিক আছে, ফ্লুইড চালু হয়ে গেল, ABC ঠিক আছে, ইউরিন আউটপুট ঠিক আছে, তারপর কি করবে? পেশেন্টটাকে সবই চলছে ওই দিন একসঙ্গেই সব চলবে, অবশ্য একজনে এটা করবে, একজনে ওটা করবে। তারপর কি করবে? প্রোফাইলেক্টিক না, প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে মানা করছে, নট এনকারেজড, তাই তো, নট এনকারেজড। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আসে আমাদের কাছে, যেহেতু আসে আমাদের কাছে, প্লাস্টিক সার্জনদের কাছে আসতে গেলে ঘুরে আসে, একটা হ্যান্ড কি দুটো হ্যান্ড ঘুরে আসে, প্লাস তার আগে আসে না, আমাদের কাছে যখন আসে অলরেডি দে আর ইনফেক্টেড। যদি ইনিশিয়ালি ফার্স্ট স্টেজে তারও দিতে মানা করছে। প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক নট এনকারেজড। প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রোটোকল কিছু আছে, প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রোটোকল অফ প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক সবই আসবে, কিন্তু আজ নাও কাল নাও সিস্টেমে থাকলে পরশু আসবে, এইসব কোশ্চেনই আসবে, একদম সেই MCHDM লেভেলে আসবে, MS লেভেলে তো আসবে, MCHDM লেভেলে আসবে, অত দূর যারা দৌড়াতে পারবে তাদের আসবে। কিন্তু রোল অফ প্রোটোকল অফ প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক কে বলবে? গাইডলাইন অফ ইউজিং প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক বলতে পারবে কেউ?
আগে আমরা যখন পড়তাম এসকেলেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক হতো, এখন যা প্রোটোকল আছে ডিসকেলেশন, হায়ার জেনারেশন দিয়ে শুরু করে আস্তে আস্তে ডাউনগ্রেড করতে হয়। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক হলো, অ্যান্টিবায়োটিক স্টার্ট করলে তারপর কি করবে? পেন কমানোর জন্য পেন কমার জন্য কি ওষুধ দেবে? opioids, আর ওপিয়াট পাওয়া যায় এখানে? analysis, হ্যাঁ, analysis, কি দেবে? হ্যাঁ, আর আর প্যারা যেটা দেওয়া হয় প্যারাসিটামল ইনফিউশন দেবে, তাই তো? ব্যাস হয়ে গেল। তারপর কি করবে? বার্ন মেল হয় না ফিমেলের? কাদের রেশিও কি আছে? মেল বার্ন বেশি না ফিমেল বার্ন বেশি? কাদের? ফিমেল বার্ন বেশি। কে বলছে ফিমেল আর কে বলছে মেল? মাইক্রোফোন ধরা মানে লিপ থেকে মাইক্রোফোনের হেড কতটা ডিস্টেন্সে থাকার নিয়ম আছে? কত ডিস্টেন্স? হ্যাঁ, সে তোমার রিস্ক বড়, ও রিস্ক ছোট না, 6 ইঞ্চ বলে, 10 সেন্টিমিটার বা 6 ইঞ্চ, অত ধরলে ঠিক হবে। সবই শিখতে হবে, এখন না শিখলেও পরে শিখতে হবে। তারপর বলো কেন ফিমেলের বেশি হয়? ডোমেস্টিক ভায়োলেশনের জন্য বেশি হয়। আবার যেগুলো ডেভেলপড কান্ট্রি তাদের কিন্তু আবার রেশিওটা মোটামুটি সমান সমান, কেননা তাদের মেলরা বরঞ্চ একটু বেশি পার্সেন্টেজ। ঠিক আছে, এসব দেখা হয়ে গেল। তারপর কি করবে? পেশেন্টটা আছে, বেডে দিয়ে দেওয়া হয়েছে, তারপর কি করবে? ড্রেসিং করবে। ড্রেসিং এর প্রোটোকল কি আছে? ড্রেসিং কিরকম ভাবে করবে? কি অয়েন্টমেন্ট বা ক্রিম কিছু ইউজ করবে? সিলভার সালফারাইজিন দেয় না, সেই কারণে বাইরে এলেই প্রথমে দিয়ে দেয় তোমার বার্ন দিয়ে শুরু দিয়ে দেয় না। আমরা দিই না কি কারণে? সিলভার সালফারাইজিন দিলে অনেক কটা প্রবলেম আছে, তার সঙ্গে আর একটা প্রবলেম, এপিথেলিয়াল পলিফারেশনটাকে ডিলেট করে দেবে, ডিলেট। আর তার সঙ্গে টিস্যু পিগমেন্টেশন বেশি, আমরা ইউজ করি না এই সব কারণে। আর যারা ইউজ করে তাদেরও একটা কারণ রয়েছে, সেটা আমি বলবো না, তারাই বলবে। যা আমরা ইউজ করি না, যা ওই জাতীয় ভেসলিন কি আরো যেসব অয়েন্টমেন্টগুলো রয়েছে এক্সেপ্ট সিলভার সালফারাইজিন, ওগুলো ইউজ করবো। বইতেও সিলভার সালফারাইজিনের লেখা রয়েছে, সিলভার সালফারাইজিন ছাড়া যা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, কারণটা হচ্ছে একবার সিলভার সালফারাইজিন দিয়ে এলে আমরা যেটা পাই খুব অসুবিধা হয় পেশেন্ট। তারপর কি করবে? অয়েন্টমেন্ট দিলে, অয়েন্টমেন্ট আর ক্রিমের পার্থক্য জানো? ডিফারেন্স বিটুইন অয়েন্টমেন্ট অ্যান্ড ক্রিম, কে বলবে ডিফারেন্স বিটুইন অয়েন্টমেন্ট অ্যান্ড ক্রিম? বলতে পারবে কেউ? এগুলো কোশ্চেনগুলো খুব শক্ত শক্ত হয়ে যাচ্ছে নাকি বলো তো? কিন্তু খুব নর্মাল কোশ্চেন। ডিফারেন্স বিটুইন অয়েন্টমেন্ট অ্যান্ড ক্রিম, ক্রিমে অয়েন্টমেন্টের পোর্শনটা মানে ভেসলিন পোর্শনটা কম থাকে, অয়েন্টমেন্টে বেশি থাকে, সুতরাং আমরা অয়েন্টমেন্টই প্রেফার করবো, ক্রিম না। ঠিক আছে, দিয়ে ব্যান্ডেজ করে দিল, লুজ এ ব্যান্ডেজ হলো। ব্যান্ডেজ কতদিন বাদে চেঞ্জ করবে? ইন্টারভেল বিটুইন চেঞ্জ অফ ড্রেসিং, কতদিন অন্তর অন্তর চেঞ্জ করবে? কিছু আছে গাইডলাইন? 48 আওয়ার্স বললো ওই রকম। তারপরে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, কোনো সিচুয়েশনে 1 সপ্তাহ, প্রথমে 2 দিন পরে করলো, তারপর আবার 7 দিন পরে, এইরকম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তারপর কি করবো? হয়ে গেল 7 দিন বাদে আর একটা ড্রেসিং হলো। তারপরে হচ্ছে তোমাদের যে সেটআপে কাজ করো, সেই সেটআপে তারপর ফার্দার ম্যানেজমেন্ট করার প্রভিশন আছে কিনা। যদি প্রভিশন থাকে সেখানে কি করবে, আর না প্রভিশন থাকে তো আর উপরে যেখানে প্রভিশন আছে সেখানে পাঠাতে হবে। এবারে বার্নের ব্যাপারটা হচ্ছে এভরিথিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইনিশিয়াল ম্যানেজমেন্টের উপর আবার মানে ফার্দার ম্যানেজমেন্ট নির্ভর করবে, আর ফার্দার ম্যানেজমেন্টের উপরে কমপ্লিকেশন হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে। কেন প্রথমে বার্ন পেশেন্ট পেলে তার একটা ম্যানেজমেন্ট ভালো হয়, প্রথম থেকে মানে এক্সপার্ট হ্যান্ডে পেলে সব জিনিসই কম হবে, আর একবার ঘাঁটাঘাঁটি করে নিয়ে এলে খুব মুশকিল। বার্ন অ্যাসেসমেন্ট যেমন করবে, তারপর ইনিশিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন হবে না, সুতরাং ম্যানেজমেন্টেরও ব্যাপার নেই।
আর যদি মানে ঘেটে যায় তখন আবার কমপ্লিকেশন, তার আবার ম্যানেজমেন্ট। বার্ন অ্যাসেসমেন্টে তোমার ইভলিউং দ্য বার্ন নেম, সিভিয়ারিটি অ্যান্ড গাইড ট্রিটমেন্ট, কতটা পার্সেন্ট বার্ন হয়েছে তার মধ্যে ট্রিটমেন্ট করতে হবে, তার মধ্যে ইভলিউশনটা হবে, গাইড ট্রিটমেন্টটা তার উপর নির্ভর করবে। ইভলিউং দ্য বার্ন ডেথ extent and severity guide treatment, it includes determining the burn type, thermal, chemical, electrical and radiation. Radiation মানে তোমরা দেখেছিল, যারা রেডিওলজিস্ট তাদের কাজ করে মাঝে মাঝে বাই চান্স হয়ে যেতে পারে। ডেপথ অফ বার্ন, সুপারফিশিয়াল, ডিপ। সুপারফিশিয়ালের ভাগ হচ্ছে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি। ট্রিটমেন্ট ডিসিশন নেবে, যদি ডিপ মানে মোর বার্ন হয় তখন স্পেশালাইজ ট্রিটমেন্ট যেখানে আছে সেখানে, যে সেটাকে কাজ করছে সেখানে যদি থাকে আর ফার্দার মানে পাঠাতে হবে না কোথাও। বার্ন টাইপ ডিটেল অ্যাসেসমেন্ট করলে ইলেকট্রিক্যাল, কজ বাই রেডিয়েশন, কজ বাই এক্সপোজার টু রেডিয়েশন, কেমিক্যাল, ফ্লেম, হট, লিকুইড, স্টিম। বার্ন ডেপথ কি করে অ্যাসেস করতে পারবে? বার্ন ডেপথ কি করে বার্ন ডেপথ অ্যাসেস করবে? সুপারফিশিয়াল বার্ন হলে কোনো পেন হবে না, মানে 1st ডিগ্রিটা হবে। 2nd ডিগ্রি আবার সুপারফিশিয়াল আছে আর একটা ডিপ আছে, ঠিক আছে? সুপারফিশিয়াল বার্ন হবে, ডিপে বার্ন হবে। সুপারফিশিয়াল 2nd ডিগ্রি আর ডিপ 2nd ডিগ্রির পার্থক্য হচ্ছে সুপারফিশিয়াল তাড়াতাড়ি হিল করবে আর ডিপটাও তাড়াতাড়ি একটু দেরিতে হিল করবে। আর ডিপ হয়ে গেলে, খুব ডিপ হয়ে গেলে এপিসিলাইজেশন হবে না, গ্রাফটিং করতে হবে। আর যদি সুপারফিশিয়াল, ডিপের আবার সুপারফিশিয়াল আছে। সুপারফিশিয়াল মানে পরে ছবিতে আমি বলে দেবো, সেখানে ওই হেয়ার ফলিকুল আর সিবিসেল গ্ল্যান্ডের ওখানে একটু এপিথেলিয়াল থেকে যায়, সেখান থেকে আস্তে আস্তে পপ আউট করবে এপিথেলিয়াল। এইখানে রয়েছে বার্ন ডেপথ। সুপারফিশিয়াল নাই, সুপারফিশিয়ালের আর্লি স্টেজে খানিকটা, ডিপে আরো খানিকটা, আর 3rd ডিগ্রিতে, মোট 3rd ডিগ্রি হলে কিছু হবে না, আর আর্লি 3rd ডিগ্রিতে দেখো ওই সোয়েট গ্ল্যান্ড, হেয়ার ফলিকেলে ওগুলো এপিথেলিয়াম থাকে, ওইগুলো থেকে গ্রো করবে। আর পুরোটাই যদি পুড়ে যায় সেখানে নো চান্স, তোমাকে কভারেজ অ্যাকর্ডিং টু সিচুয়েশন করতে হবে, স্কিন গ্রাফটিং বা ল্যাব কি আদার জাতীয় দিয়ে করতে হবে। পার্শিয়াল থিকনেস বার্ন অনেকটা এরকমই হবে, হ্যাঁ, পার্শিয়াল থিকনেস অনেকটা এরকমই হবে। সুপার পার্শিয়াল থিকনেস, এটা হচ্ছে ডিপ বার্ন ডিউ টু ইলেকট্রিক। ডিপ বার্নটা খুব ডিফিকাল্ট ব্যাপার, ম্যানেজ করাও ডিফিকাল্ট, পেশেন্টের তো আরো ডিফিকাল্ট। একটা বার্ন যখন আসবে, অল টাইপস অফ বার্ন একটা সেম ফিচার থাকবে। কোথাও দেখবে সুপারফিশিয়াল গালের গুলো, তারপর একটু পেরিফেরি টু সেন্টার গেলে সুপারফিশিয়াল 2nd ডিগ্রি, তারপর একটু করে ডিপ 2nd ডিগ্রি, তারপরে তো আরো মেথড দিকে যাবে তো 3rd ডিগ্রি এসে যেতে হবে। সুতরাং অল বার্নস টাইপের, সব রকম টাইপেরই বার্ন সেটা অ্যাসেস করতে হবে। এইসব বার্নগুলো হলে হসপিটালাইজেশন রিকোয়ার, বাড়িতে কারো হোমে হলো তখন এইসব জিনিসগুলো যদি ফুলফিল করে বাড়িতে আর রাখা যাবে না, হসপিটালাইজ করতে হবে। কি কি আছে ওগুলো? greater than 50% burn in all adult, greater than 10% burn in child, any full thickness burn, any burn in the very young and elderly, বুড়ো আর বাচ্চাদের হলে হসপিটালাইজ করাটাই বেটার। সার্কামস্টেন্সিয়াল বার্ন, ইনহেলেশন ইনজুরি থাকলে করতে হবে। আর অ্যাসোসিয়েটেড ট্রমা আর সিগনিফিকেন্ট প্রি বার্ন ইলনেস, এটা পড়ে গেছে তার সঙ্গে প্রি বার্ন ইলনেস রয়েছে, হয়তো হার্ট ডিজিজ রয়েছে বা ডায়াবেটিস রয়েছে, সেই ক্ষেত্রে হসপিটালাইজেশনের একটা প্রভিশন থাকে। বার্ন এক্সটেন্ড টোটাল বার্ন রুল অফ 9 যেটা হয়ে গেল, এটা ছবি মোটামুটি আমরা এখানে পাকলে এই রুল অফ 9ই ফলো করা হয়। পেছন দিকে সামনের দিকে মোটামুটি সোজা হিসেবটা, আর চেস্টের ওখানে 9 9 18, ট্যাঙ্কে 9 9 18, দু পায়ে 18 18 36, দুটো হাতে 9 9 18, আর পেট নেক ওখানে 9 আর পেট নিয়ে মোটামুটি 100। আরও এই মেথডগুলো আছে, থিওরিতে লাগবে। ইনফ্যান্টের মোটামুটি হচ্ছে যে মাথায় 20,
অ্যাবডোমেনে 20, চেস্টে 20 আর লেগে 10। আর চাইল্ড হলে সেই প্রপোর্শনে কমবে। এটা একটা ছবি আছে, ছবি দিয়ে অনেকটা মেজার করার সুবিধা হয়। অনেক সময় কিছুই বোঝা যাচ্ছে না, একটা পেশেন্টের হাত দিয়ে মনে পড়ছে না, মাথা কাজ করছে না, রুল অফ 9ও মনে পড়ছে না। মাথা এরকম মাঝে মাঝে হয়, সবারই হয়, হয়তো মাথা কোনো কিছুই কাজ করছে না, মানে ভ্যাকেন্ট ব্রেন হয়ে গেছে। তখন পেশেন্টের হাতটা চাপিয়ে দিলে 1 করে ক্যালকুলেট করলে মোটামুটি হয়ে যায়। আদার ফ্যাক্টর মনে অ্যানাটমিক্যাল লোকেশন, হ্যান্ড বার্ন হলে, পেরিনিয়াল বার্ন হলে, ফেস বার্ন হলে, এগুলো হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট, হসপিটালাইজেশন দরকার হতে পারে, মানে হয়। মেকানিজম অফ ইনজুরি, এটা একটা ফ্যাক্টর, পেশেন্ট হেলথ খারাপ থাকলে কি করতে হবে। ইনহেলেশন আর ইডিমা, এটা হয় টিস্যু সাইকেট্রিন, হিস্টামিন, এইগুলোর জন্য টিস্যু প্রথমে পেরিফেরাল কনস্ট্রিকশন হবে, তারপরে পারমিয়েটিভ বাড়বে এবং বডি ফ্লুইড সব বেরিয়ে আসবে, আস্তে আস্তে তোমার কার্ডিয়াক আউটপুট কমবে, পোস্টাগ্যান্ডিল, লিউটোক্যান্ডিল এগুলো সিক্রেট হবে, সুতরাং তোমার হাইপোটেনশন হবে, টিস্যু ফ্লুইড বেরিয়ে যাবে, বডিতে ডিহাইড্রেশনের ফিচার এসে যাবে। সেই জন্য পার্কল্যান্ড ফর্মুলা রিঙ্গেল ল্যাক্ট দেওয়া হয়। রিঙ্গেল ল্যাক্টের প্রথম দিনে রিঙ্গেল ল্যাক্টের, সেকেন্ড দিন থেকে ইলেকট্রোলাইট ব্যালেন্স দেখে যেমন ইলেকট্রোলাইটের ব্যালেন্স থাকবে সেই রকম ইলেকট্রোলাইট আউটপুট করতে হবে, দিতে হবে। লস অফ প্লাজমা হয়, ইনক্রিজ পেরিফেরাল ভাস্কুলার রিজন, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ ক্যাপিলারি পারমিট, ইনক্রিজ পালমোনারি রেজিস্ট্যান্স। এই কারণে দেখবে রেসপিরেটরি প্রবলেম হতে পারে। অ্যাসেসমেন্ট টুল হচ্ছে ভিজুয়াল অ্যাসেসমেন্ট, প্যালপেশন করে বোঝা যাবে অনেক ক্ষেত্রে। পেন অ্যাসেসমেন্ট, যদি পেন কতটা হচ্ছে, একদম ডিপ বার্ন যদি হয়, পেন মানে নার্ভ ফাইবার সব পুড়ে যাবে, কোনো ব্যথা নাই, কিন্তু এমনি 80%, 90% সোটাইলাল বাম্প দেখেছো কেউ? দেখার বয়স হয়নি এখনো, আমরা অনেক দেখেছি, তাদের দেখবে কোনো ব্যথা নেই, শুধু বলে জল খাবো, ব্যথার কথা কিছু বলে না। ম্যানেজমেন্ট, ওই যেগুলো বলা হলো, রিমুভ করতে হবে। ট্রান্সফার টু দ্য হেলথ কেয়ার প্রফেশনাল, ইকোনমিক্যাল অ্যাসেসমেন্ট, প্রাইমারি আর সেকেন্ডারি সার্ভে। এনি ফিচার অফ এয়ার বার্ন, যেগুলো হলো সাইডার হওয়া, সুট থাকা, এগুলো দিলে পজিটিভ থাকলে এয়ার ম্যানেজমেন্ট বা ইনহেলেশন ইনজুরি হয়েছে। টোটাল বার্ন সার্ফেস এরিয়া 40% or more burn also should be considered for early prophylactic intervention. Always look for other trauma, যেটা বললাম, কারণ একটা ইনজুরি হলে নিয়মই হচ্ছে, যে কোনো ইনজুরি, বার্ন একটা ইনজুরি, আদার কোনো ট্রমা আছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং যেমন ট্রমা থাকবে সেরকম ব্যবস্থা করতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্ট ওটা হয়ে গেল। ক্লিনিক্যালি পার্লার পিচ ইজ মোস্ট কমনলি ইউজ। ওই ইন্টারভেনাস লাইন, পেরিফেরাল লাইন সাধারণত প্রেফার করবো না, মোর সেন্টার লাইন, দরকার হলে সিবিপি করে নিয়ে দেখে নেওয়া, এবং সেন্টার লাইন শেষের দিকেই করতে হয়, অনেক বানতে সেন্টার লাইন করে নিতে হবে। এটা হয়ে গেছে। হাফ ফর কনসিডার উইদিন 8 hours অফ ইনজুরি, রেস্ট হাফ ইন 16 hours। চয়েস অফ ফ্লুইড, মোটামুটি রিঙ্গার ল্যাকটেটিক, ওইটাই শিখে রাখো, পরে আস্তে আস্তে আরো বড় যখন হবে আরো যেগুলো আছে, কিন্তু থিওরিতে বলতে হবে একটু ভালো নম্বর, 80%-এর উপর নম্বর পেতে। আমি অনেকজনকে 80%-এর উপর নম্বর দিয়েছি, ভালো লেগেছে। থিওরিতে দেখেছিলাম কটা, 19টা খাতা দিয়েছিলাম, 19টার মধ্যে কত 3-4টে 80% পেয়েছিল। ভালো লিখলে ভালো নম্বর দিতে হবে, উপায় নেই তো কিছু। পেন ম্যানেজমেন্টের যেটা হলো, শুধু ওই এটা দেওয়া যাবে না, যাতে কার্ডিং আলসার হয় ওটা দেওয়া যাবে না, বাকি এই প্যারাসিটামল ইনফিউশন বেটার। আর তখন সময় ওপিয়াট পাওয়া যায় না বলে প্রোটিন কি ওই জাতীয় কম্পোজ ওই জাতীয় দিতে হবে, যদি ইনহেলেশন ইনজুরি না থাকে। টিটেনাস প্রোফাইল্যাক্সিস, দেখবে এখন টিটেনাস প্রোফাইল্যাক্সিস, টিটেনাসটা প্রোফাইল্যাক্সিস অনেক সময় দেওয়া হয় না, দেখবে স্ট্যান্ডার্ড টিচিং প্রোটোকল হচ্ছে অলওয়েজ টিটেনাস প্রোফাইল্যাক্সিসটা অ্যাসেস করে নিতে হবে। যদি কোনো গাইডলাইন না পাওয়া যায়, প্রথমে একটা টিটেনাস, তার 4 সপ্তাহ পরে আর একটা টিটেনাস টক্সাইড ইনজেকশন 0.5 ml, তার 6 সপ্তাহ পরে আর একটা
0.5 ml। আর একটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি দেয় না কেউ, আমরা দিই। ভিটামিন সি বলছে 1 গ্রাম করে দাও বা বেশি দাও। মেডিসিনে প্রথমে মাথায় ঢুকিয়ে দেয় যে অনেকজন, আর মেডিসিন যারা প্রেফারেবল তারা ভিটামিন দেয়ার ইজ নো রোল, কিন্তু সার্জারি বা এতে দেখো এখানে স্ট্যান্ডার্ড টিচিংয়ে ভিটামিন সিটা 1 গ্রাম করে তারপর বেশি করে দিতে বলছে। 1 গ্রাম ভিটামিন সি দেবে, আর রেজাল্টও ভালো হয়। আমি তো রুটিন পেশেন্টদের ভিটামিন সি দিয়ে রেজাল্টও কারো কারো মিরাকেল রেজাল্ট হয়। ভিটামিন সির জন্য হয় না, টোটাল ম্যানেজমেন্টের জন্য হয়। আর ওই নেফ্রোটক্সিক ড্রাগগুলো অ্যাভয়েড করতে হবে অ্যান্টিবায়োটিকের মধ্যে। ইনহেলেশন ইনজুরি ও সিও স্পেসিফিক কন্ডিশন ইনহেলেশন ইনজুরি, কার্বন মনোক্সাইড 200 টাইমস হায়ার। কার্বন মনোক্সাইডের এইসব ইফেক্টগুলো হবে। হাইড্রোজেন সায়ানাইড, ওই যে এটাকে পেন্টিং মেটেরিয়াল, সেইগুলো ফিউম করলে বা বার্ন হলে হাইড্রোজেন সায়ানাইডটা ইফেক্ট বেড়ে, এবং তাতে ওই সায়ানাইড পয়জনিংয়ের মতন ইফেক্টটা অনেকটা। সাইলেন্ট ইনফিউশন দিলে ওই অরেঞ্জ কালার ডিসকালারেশন অফ ইউরিন হবে, ওটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। হট ফিউম টিস্যু ইঞ্জুরি মেকানিজম একই। স্টেজ 1 অ্যাকুট পালমোনারি ইনসাফিসিয়েন্সি, যেটা ওই হট ফিউম পালমোনারি ইনজুরি হবে। তারপরে অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস, সেপটিক নিউমোনিয়া, মেকানিক্যাল কমপ্লেইন ডিউ টু ডিফেক্টিভ মিউকোসিলারি ক্লিয়ারেন্স, গ্রানুলেশন টিস্যু অবস্ট্রাকশন, স্মলার এয়ারওয়ে, মানে লাং কোলাপসের চান্স থাকে। ডায়াগনোসিস ওই ব্রঙ্কোস্কোপি, তারপরে দরকার হলে তার সঙ্গে টিউব পরিয়ে দেওয়া, তেমন হলে ট্যাকিস্টমি করা হয় মাঝে মাঝে, ওই ডেড স্পেসগুলো কমাবার জন্য। নিউট্রিশনাল সাপোর্ট একটা বিরাট ব্যাপার, বার্নসে একটা নিউট্রিশনাল সাপোর্ট বিরাট ব্যাপার, মানে বডির ক্যালোরি রিকোয়ারমেন্ট বেড়ে যায়। এবার পুড়ে গেল, যে কোনো কারণে মোটা মোটা পুড়ে গেল, একদম স্লিম ফিগার হয়ে রিকভারি করে বেড়ালো, ওটা একটা মোটা হওয়ার সুবিধা। কিন্তু বাই চান্স পুড়ে গেলে ওখান থেকে বডি ক্যালোরি আপটেক করতে থাকবে। সুতরাং নিউট্রিশন সাপোর্ট এখন কিন্তু যতটা পার্সেন্ট হয় নিউট্রিশন সাপোর্টটা বাড়াতে হবে। এসচেরোটমি, যেখানে ওই কনস্ট্রিকটিভ বার্ন হয় সেখানে এসচেরোটমি করতে হবে, এবং ওই কম্পার্টমেন্ট সিনড্রোম আসছে কিনা দেখার জন্য, পেন ফিল করছে কিনা, টাইট আছে কিনা, নেল বেড রিটার্ন দেখতে হবে। নেল বেড রিটার্ন যদি কম থাকে সেক্ষেত্রে এসচেরোটমির প্রভিশনগুলো, এসচেরোটমির সাইটগুলো কেউ বলতে পারবে? এসচেরোটমির সাইট কোন কোন এরিয়াতে এসচেরোটমি করা হয়, কি কি জায়গায়? দাও, একে দাও, একে দাও, মাইক্রোফোনটা দাও। এদিকের মাইক্রোফোনটা কোথায় গেল? দাও এদিকের মাইক্রোফোনটা। সাইট অফ এসচেরোটমি, অনেক সময় দরকার হয় না, এসচেরোটমি করে দিল, এমন এসচেরোটমি নট এফেক্টিভ। আলো জ্বলছে কি জ্বলছে না দেখো, ব্যাস কাজও করবে। আর আর যেসব জায়গায় কনস্ট্রিকটিভ ব্যান্ড থাকে, ল্যাটারাল মার্জিনে, মিডিয়াল মার্জিনে, মোটামুটি মানে নর্মাল হিসেব, লিম্বেও তাই, চেস্টেও ওই মার্জিনগুলো প্রেফার করে। আর কোল্ডের সুবিধাটা কি, ওই সার্কুলেশন যেটা কনস্ট্রিকটিভ ব্যান্ড ইফেক্টটা হয়, সেই সার্কুলেশনটা আবার ফিরে পায়। ব্যান্ড ইফেক্টটা যেটা ভাস্কুলারিটি নর্মাল হয়। আর বুঝবে কি করে কনস্ট্রিকটিভ ব্যান্ড হচ্ছে? পেশেন্টের নামনেস হবে, আঙুল থাকলে আঙুলগুলো ব্লুইশ হয়ে যাবে। কম্পার্টমেন্ট সিনড্রোম ম্যানোমিটার দিয়ে মাপাও যায়। ইন্ডিকেশন অফ এসচেরোটমি রয়েছে। এইগুলো হচ্ছে যে এসচেরোটমির সাইট। তোমাদের বাঁ দিকে দেখাটা এসচেরোটমি করার পর যা ফিচার, আর তোমাদের ডান দিকে দেখো কোন কোন বর্ডারে ওটা করতে হয়। উন্ড কেয়ারটা অ্যাসেসমেন্ট করবে, তারপরে ওই ড্রেসিং অ্যাডিশন হয় না, সফট দেবে, কেন একটা হাইপোথেরমিয়ার অনেক ব্যাপার থাকে। এই তোমাদের পেছনে গল্প করছো, কিন্তু এক্ষুনি মাইক্রোফোন পাঠাবো,
দাও ওদের মাইক্রোফোনটা দাও একবার, ও পড়েও বসেনি প্লাস গল্প। দাও ওকে দাও, ওর পেছনে। হ্যাঁ বলো, ইন্ডিকেশন অফ স্টেরিওটমি। হ্যাঁ কি ব্যান্ড আছে? হ্যাঁ কি করে অ্যাসেস করবে স্টেরিওটমি করা হচ্ছে কি হচ্ছে না, দরকার আছে কি দরকার নেই? মোবিলিটি স্বাভাবিক আছে। তারপর বলো, তোমার পাশের জন্য কে দাও, বলতে পারবে হয়তো, শোনার দরকার নেই। বলো, ইন্ডিকেশন অফ স্টেরিওটমি বলা হয়ে গেল অলরেডি, সেই কারণে জিজ্ঞেস করলাম। তারা দেখাও নি, পড়েও আসেনি, আর বলতেও পারছে না। বলো, ইন্ডিকেশন অফ স্টেরিওটমি। পারবে না তো নাকি পারবে? আমি তো জানি পারবে না, মুখ দেখে বলছে পারা যাবে না। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, জানো তো এটা? ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। ফেস দেখি যারা ফেসে করতে পারবে, বড় বড় ধর্মগুরুরা বলে দেয়, বড় বড় ডাক্তাররাও বলে দেয়, দেখলো টেকলো বিভার নাই, মোটামুটি অর্ধেক চিকিৎসা লেখাও হয়ে গেল, অর্ধেক প্রেসক্রিপশন। তারপর শুনে শুনে বাকিটা বলে। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড বিশ্বাস করে তো? ওর ফেস দেখে বোঝা যাচ্ছে, বলতে পারবে না, তাই তো? না পারবে? বলার চেষ্টাও করছে না, মাথাতে যাচ্ছে না বলার, যে এটা সেই মাথার কিটাকে প্রেসও করা হচ্ছে না বলার, তাই তো? আবার মুখে হাত দিচ্ছে হাসার জন্য। সাইট অফ স্টেরিওটমি দেখো, ঠিক আছে? দৌড়বো এটাই আবার না মাথায় থাকলে? আবার দেখেছো কোন কোন সাইটে স্টেরিওটমি করা হয়? ইন্ডিকেশন অফ স্টেরিওটমি, এইগুলো ইন্ডিকেশন। কি কি লেখা আছে পড়ো, লেখা দেখে দেখে পড়ো, বলতে পারলে না দেখে দেখে পড়ো। ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, টিস্যু পিসটা দেখা, ইনভেস্টিগেশন করে আর ডপলার করেও বোঝা যেতে পারে। উন্ড কেয়ারটা তো হয়ে গেল। ইভাপোরেটিভ হিল লস যদি হয়, দেখবে উন্ডটা যদি ভিজে যায় আবার কভার করতে হবে। ইভাপোরেটিভ হিল লসটা একটা বিরাট প্রবলেম, বিশেষ করে শীতকালের সময়। এক্সিশন অ্যান্ড গ্রাফটিং, কখন এক্সিশন করা হবে, কখন গ্রাফটিং করা হবে। অনেক দিন থেকে শুকাচ্ছে না, একটা স্কিন গ্রাফটিং করে দেওয়া। আর এক্সিশন কখন করা হবে? ডিপ ব্রার্ন হয়ে গেল, এক্সিশন করলে আর্লি হিলিং এর ব্যাপার থাকে একটা, এক্সিশন করে তারপরে কভার করতে। এক্সিশনেরও নিয়ম রয়েছে, এর বেশি এক্সিশন করা যাবে না। এক্সিশন করার আগে 1 × 1 লাখ অ্যাড্রিনালিন ইনফিউশন করতে হবে, নাহলে ব্লিড প্রচুর হবে। এটা দেখো স্প্লিট থিকনেস স্কিন গ্রাফটিং করা হচ্ছে একটা নন হিলিং এরিয়াতে। 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ পর্যন্ত যদি কিছু এপিথেলিয়াল রেমনেন্ট থাকে হিল করে যাবে। 5 সপ্তাহ যদি কোনো হিল না করে, ডাক্তারবাবু এটা কি হিল করবে না, তখন বলে দিতে হবে ফ্যাক্টটা কি, সায়েন্স এটা বলছে, এবার তারপরে আপনার ইচ্ছা। জেনারেলি যদি কিছু এপিথেলিয়াল ডেবরি থাকে তলাতে, সেইগুলোতে হিল করে যাবে। আর যদি তারপরেও হিল না করলে, তখন ওনটাকে গ্রাফটিং করতে হবে। এটাও যেমন একটা হামবিজ নাইফ দিয়ে, এটা মডিফাইড হামবিজ নাইফ অবশ্য, তুলে স্কিন গ্রাফটিং করা হচ্ছে। এটা ফুল থিকনেস বার্ন, যেখানে ফুল থিকনেস বার্ন সেগুলো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, সেটা ওই হামবিজ নাইফ দিয়ে তুলে দিয়ে র শার্পনার বার করে স্কিন গ্রাফটিং করতে হবে। ফুল থিকনেস বার্ন, ডিলেড রিকনস্ট্রাকশন অ্যান্ড স্কার ম্যানেজমেন্ট। যেমন করে প্রথম থেকে যদি ঠিক মতন ম্যানেজ করা হয়, স্কার হবে না। আর যদি স্কার তারপরে খুব ডিপ হয়ে গেলে স্কার হবে। স্কারের বেশিরভাগ সময়ই দেখবে যে ইচিং নিয়ে আসে। ইচিং নেওয়ার জন্য যা নিয়ম, ট্রাইমসিনোন অ্যাসিডিয়াল কোয়ালিটির স্টেরয়েড দেওয়া বা প্রেসার গার্মেন্ট করা, সেগুলো করতে হবে। তারপরে পড়ার পরে হচ্ছে যে ফিজিওথেরাপি অ্যান্ড সাইকোথেরাপি। পড়ে গেলে একটা বার্ন সাইকোসিস বা পোস্ট বাচ্চা হয়ে যাওয়ার পর একটা সাইকোসিস হয়, একটা নর্মালি। আর কারো যদি সাইকোসিস হওয়ার জন্য পড়ে, তার তো আরো মুশকিল। সাইকোথেরাপি করতে হবে। ভোকেশনাল ট্রেনিং, ধরো হ্যান্ড বার্ন হয়ে গেলে, হ্যান্ডের কাজ হলে তার ভোকেশনাল ট্রেনিং দিতে হবে। আর সোশ্যাল এডুকেশনও করতে হবে ফার্দার ফলো আপের জন্য। এর প্রপার ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, এইগুলো এই ধরনের কমপ্লিকেশন আসে। ফেসিয়াল বার্ন হলে এরকম ধরনের একটা কমপ্লিকেশন এসে যদি প্রেজেন্ট করে, ম্যানেজ করা বেশ ডিফিকাল্ট। তবু অনেকটা ম্যানেজ করে দেওয়া যায়, কিন্তু নর্মাল
অনেক সময় জিজ্ঞেস করে ডাক্তারবাবু স্বাভাবিক হয়ে যাবে। সঞ্জয় খানকে কেউ দেখেছো? ফিল্ম আর্টিস্ট সঞ্জয় খান, সৌরভ টিপু সুলতান করতে যে পুরা গেছিল, কার নাম শুনেছ? সঞ্জয় খান, ওই ফিরোজ খানেরই ভাই হবে হয়তো। ফিরোজ খানের নাম শুনেছো তো? তোমাদের বয়সের আগে অবশ্য। তার সঞ্জয় খানের নাম শোনোনি তাই তো? ওর আগের ছবি দেখবে, নেটে পাওয়া যাবে, সঞ্জয় খান বলে সার্চ দিলেই পাবে। তার আগের ছবি দেখবে একদম রাজপুত্রের মতন চেহারা। তারপর ওই সৌরভ টিপু সুলতান করার জন্য পুড়ে গিয়েছিল, স্টুডিওতে ফায়ার ইনসিডেন্ট হয়েছিল। তারপর যত রকমের পৃথিবীতে হাই ম্যানেজমেন্ট করা যায়, মানে পোস্ট বার্ন ম্যানেজমেন্টের উপর যা ছবি দেয় না সাধারণত, দিলেও দেখবে যদি পাও বাই চান্স, দেখবে কাছাকাছি আনা নিয়ার টু ইম্পসিবল। একটা গড গিফটেড যদি কিছু লস হয়ে যায়, মানুষের পক্ষে সম্ভব নয়। নিয়ার করা যায়, কিন্তু একদম পুরোপুরি ক্লিন করা যায় না। এটা নন হিলিং এরিয়া করার পরে এই ক্ষেত্রে স্পিড থিকনেস গ্রাফটিং করলে কাজ হবে। এইভাবে তোমার চামড়া তোলার পর ওরা মেশার বলে, স্কিন মেশার বলে। অনেকটা জায়গা পুড়ে গেছে, চামড়ার সোর্স কম, তখন এই মেশার দিয়ে চামড়ার সারফেস এরিয়া, এখন কিন্তু মেশারের ভায়াবিলিটি 2 টাইম 3 টাইম 4 টাইম 5 টাইম বাড়ানো যায় কভার করার জন্য। এটা একটা কন্ট্রাক্ট ছিল, রিলিজ করে তারপর কভার করার ব্যবস্থা করা হয়। এটা একটা গ্রয়েন কন্ট্রাকচার, রিলিজ করার পর গ্রাফটিং করার পর এই সিচুয়েশনে দাঁড়িয়েছিল। এটা আর একটা বাচ্চা, তার ওই অ্যাক্সিলা কন্ট্রাকচার, তারপরে রিলিজ করার পর এইরকম অনেকটা এসেছিল। এটা আর একটা নেক কন্ট্রাকচার। এই অবস্থা নেক কন্ট্রাকচারটা মেন প্রবলেম হচ্ছে যে এন্ডোটেকিয়াল ইন্টিউবেশন করা। ট্রেন্ড অ্যানাস্থেটিস না হলে এইরকম কন্ট্রাকচার যদি হয়, নেক টিউব পড়াতে পারবে না। আর যদি আনট্রেন্ড হয়, পেশেন্ট খারাপ, মানে মারাও যেতে পারে। আমি তখন মেডিকেল কলেজে ছিলাম, এরকম সিচুয়েশন একটা হয়েছিল। আমি ছিলাম পাশে, সঙ্গে সঙ্গে ট্যাকিওস্টোমি করে দিলাম, পেশেন্টটা সেভ হলো। নাহলে হচ্ছে সেভ হয়নি, আলটিমেটলি 7 দিন বাদে ক্যালকাটা মেডিকেল কলেজে এসে দেখলাম পেশেন্টটা মরে পড়ে রয়েছে। আমি কী ব্যাপার, শেষের রাত্রে কেমন করে খারাপ হয়ে গেল, হয়ে গেল। এটা ওই নেক কন্ট্রাক্টে রিলিজ করার পরে এরকম থাকবে। এরকম করে সিচুয়েশনে সাধারণত স্কিন গ্রাফটিংই করে দেওয়া হয়। ইনিশিয়াল ম্যানেজমেন্ট যদি ঠিক হয়, হ্যাঁ, কমপ্লিকেশনটাও কম হবে, বা হবেই না হয়তো। এগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেপ, ওই যেগুলো বললে পরপর ক্লোজ রিমুভ করা, কুল কখনো করবে না, আইসও দেবে না, কোল্ড ওয়াটারও দেবে না, জাস্ট নর্মাল ট্যাপের। আগে 20-30 বছর আগে আমরা যখন পড়তাম, বাচ্চা ছিলাম, তখন বলতো না দিও না জল। এখন বলছে নর্মাল ওয়াটারে এতে জল ঢাল, নর্মাল ট্যাপ ওয়াটারে। কেমিক্যাল বার্নে ওই ধোয়া টোয়াগুলো ব্যাপার রয়েছে, ইলেকট্রিক বার্নে ওই অ্যাসেস্ট করাটা বিরাট ব্যাপার। ইম্পর্টেন্স ডু অ্যান্ড ডোন্টস। বার্নটাকে ক্লিন দিয়ে কভার করতে হবে। হসপিটাল সিক মেডিকেল অ্যান্ড ফর মেজর বার্ন হাউস ইউজ করা যাবে না। ব্লিস্টার সাধারণত ব্রেক না করাটাই ভালো। অনেকটা ব্লিস্টার ব্লিচ করবে না। আমি পড়ে 2 রকম স্কুল অফ থট আছে। একজনে বলে ব্লিস্টারটাকে ব্রেক করে দাও, আর এক রকম স্কুল রয়েছে ব্রেক করো না। আমি ওই ব্রেক না করারই পছন্দ। ধরো আমাকে রেফার করলো নার্সিংহোমে, যেয়ে দেখতে গেলাম, একটা জায়গায় ব্লিচ হয়ে গেছে, ব্লিস্টারগুলো পরপর দেরিতে করে দিয়ে, তারপর যেটা আমি ফাটালাম না, আস্তে আস্তে কিউর হলো। তারপর যে জায়গাটা মানে ওই হসপিটালে বা ওই নার্সিংহোমে ফাটিয়ে দিয়েছিল, সেই জায়গাটার প্রবলেমটা বেড়ে গেল। হ্যাঁ, ডাক্তারবাবু ওরা ফাটিয়ে দিল, তাই সব প্রবলেম হচ্ছে। প্রবলেম হয়তো এমনিতেই হতো, ব্লিস্টার ফাটিয়ে দেওয়ার জন্য প্রবলেমটা একটু বেশি হলো। মেডিকেল হেল্প এগুলো যেগুলোই বাড়িতে পাওয়া যাবে না, মেডিকেল হেল্প নিতে হবে। বাড়িতে ডাক্তার যখন সাধারণত সেই ডাক্তারের হেল্প নিতে দেরি করে, কিন্তু এইগুলো সিচুয়েশন থাকলে
মেডিকেল হেল্পের দরকার হয়। ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, বার্ন ম্যানেজমেন্ট ফোকাস, কি এরিয়াস, addressing long-term issue like scarring, early intervention as care crucial for optimum outcome. Immediate care, pull the burn, এগুলো হয়ে গেছে। প্রিভেন্ট হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়াটা প্রিভেন্ট করতে হবে, তার জন্য যা করার দরকার এসি রুমে যদি টেম্পারেচার কন্ট্রোল থাকে সেখানে। ফুলি রেসিস্ট্যান্ট, পেন ম্যানেজমেন্ট, উন্ড কেয়ার, কমপ্লিকেশন, বার্নসের মেন কমপ্লিকেশন ইনফেকশন হয়, ইনহেলেশন ইঞ্জুরি, কম্পার্টমেন্ট সিন্ড্রোম, হাইপোথার্মিয়া, স্কারিং, হাইপারট্রপিক স্কার, কন্ট্রাকচার, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি কারেক্ট করতে হবে, বার্ন ইনক্রিজ মেটাবলিক ডিমান্ড, ইলেকট্রিক্যাল, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। এটা পুড়ে গেলে অনেক রকম, প্রথমেই ডাক্তারবাবু দেখতে আগের মতন তো হবো, ভেরি হেভি টেনশন, সব ছেলে হোক মেয়ে হোক, এরকম পুড়ে গেলাম বাইরে বেরোবো কিরম করে। নিয়ম হচ্ছে যা ভগবান দিয়েছে তাই নিয়ে মানিয়ে থাকো, সবারই সব জিনিসটা সমান থাকে না, যেটুকুন তোমার, সেই কারণে গড, সবাই ভগবান মানো তো নাকি না? সবাই মানো না, যা হবে আমরা তো এখানেই দেখছি, সবাই মানো কি মানো না? আর একটু বড় হলে তখন আবার না মানার পার্সেন্টেজ, আমি এমএস স্টুডেন্টদের জিজ্ঞেস করেছিলাম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল, তাদের 10টায় 4টে বলছে না স্যার ওসব কোথায় কি, আমি যা করবো তাই, আর 6টা বলবে মানে, তাই তো নাকি? ভগবান মানো তো সবাই, না মানো না কেউ? আমি যা কর্ম করব ফল তাই পাবো, কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্মটা করে যেতে হবে ঠিক মতন কর্ম করলে ফলটা ঠিক মতন আসবেই। আজ না হোক, আজকে কর্ম করলাম কালকে ফল, আজকেই পড়লাম কালকে হবে না, আস্তে আস্তে সবার এসে যাবে। সুতরাং ওইটা বিশ্বাস রাখতে হবে, গড যেটা দিয়েছে সেইটা নিয়ে স্যাটিসফাইড থাকতে হবে। কারো রং কালো, কারো সাদা, হ্যাঁ, কারো মাঝারি, কেউ লম্বা, কেউ গেঁড়া, ও গেঁড়া হলো কেন, আমি লম্বা হলাম কেন, ও নিয়ে দুঃখ করে লাভ নেই, দুঃখ করে তো উপায় নাই কিছু, শুধু শুধু ফ্রাস্ট্রেশন বাড়া। যা আছে সেইটা নিয়ে স্যাটিসফাইড থাক। ওর বুদ্ধি বেশি, আমার বুদ্ধি কম, হ্যাঁ, বুদ্ধি কম বেশি হয়, এবারে কম বুদ্ধিরও যদি ঠিক মতন মেটিকুলাস থাকো, বেশি বুদ্ধির ছেলেকেও টেক্কা দিয়ে যেতে পারবে। লং টার্ম ম্যানেজমেন্টে রিহ্যাবিলিটেশন আছে, স্কার ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, রিটার্ন টু ওয়ার্ক সোসাইটি। একটা বার্ন ম্যানেজমেন্টের লাস্ট স্টেজ হচ্ছে যে লেভেলে কাজ করে সেই লেভেলে সেখানে যাতে ফিরে যেতে পারে, সে সব ক্ষেত্রেই, বার্ন বা নন বার্ন, ইঞ্জুরি ক্ষেত্রেও তাই। ডাক্তারবাবু আমাকে কাজে মেশিন ইঞ্জুরি ফ্যাক্টরিতে হয়েছে, কাজে নিচ্ছে না, মানে কতদিন হলো, 1 মাস হয়েছে, হিসাব করে দেখলাম ফিট টু নর্মাল হয়ে ওই লেফট আপার এক্সট্রিমিটি, আচ্ছা এখন কাজ করছে। বার্ন সাইজ অফ ডেথ, এজ অ্যান্ড সেভারাল হেড, লোকেশন অফ বার্ন, আর্লি রেফারাল। এটা আর্লি রেফারাল যতটুকুন পারবে ততটুকুন ডাক্তারি লাইনে, ওই অনেকজনা বলে হ্যাঁ ডাক্তারের পেশেন্ট ছাড়ছে না, ধরে রেখেছে, এবারে সবই পেশেন্ট ছেড়ে দিলে ডাক্তারবাবুর এবার চলবে কিরম করে? সুতরাং অনেকজনা ছাড়ে না, বলে ডাক্তারবাবু ছাড়ছে না, দেখে নেবে, তুমি যতটুকুন পারবে ততটুকুনই রাখবে, জোর করে পেশেন্ট ধরে রেখো না, বদনামটা বেশি হবে নামের চেয়ে। আর পেশেন্ট ঠিক বুঝতে পারে, এখন নেটের এআই এর যুগে, ও পেশেন্ট নেটে দেখে দেখে সার্চ করে তোমাকে গাইড করবে, এআইতে এটা দেখলাম ওটা দেখলাম, এটা করলেন না ডাক্তারবাবু, কিন্তু এআই কন্ট্রোল বাই হিউম্যান। সুতরাং এআই যত উপরেই উঠুক, আমাদের একটা এআই এর সেমিনার মাসখানেক আগে ওই এনআরএস মেডিকেল কলেজ আমাদের মিড টার্ম গেট টুগেদারে আমি ছিলাম তখন, তার আলটিমেটলি কনক্লুশন দিল, বিজ্ঞান মানে সাপ না বর, তারপরে লাস্টে যা কনক্লুশন হলো যে এআইটাকেও কন্ট্রোল বাই হিউম্যান, হিউম্যান তো তো সেটা তো ফিডব্যাক হিউম্যানের কাছ থেকে নাই, আর হিউম্যান ক্রেডিটিবিলিটি হিউম্যানের এআইয়ের কোনোদিন সম্ভব না। তোমার ক্লিনিক্যাল অ্যাকুইপমেন্ট, ক্লিনিক্যাল নলেজ, হিস্ট্রি থেকে এআইকে যদি ফিট করা থাকে এআই বলতে পারবে, নাহলে পারবে না, তুমি সেখানে শেয়ার, এআইয়ের ওপরে এআই, তাই তো? এআইকে হিউম্যানই কন্ট্রোল করে, সুতরাং এআইয়ের ওপরে হিউম্যান, এআইয়ের ওপরে হ্যান্ডবেলটা একটা বিরাট ব্যাপার, ওয়ার্কের জায়গায়, হাতেই বলো, পায়ে বলো, লেখায় বলো, কাজই বলো, সেইগুলো প্রথম থেকে ম্যানেজ করতে হবে, ফাংশনাল পজিশনে রাখতে হবে, তো আংটি ডাংটিগুলো খুলে দিতে হবে, এবং বিভিন্ন রকম হাইপারট্রফিক স্টার রেস্টোরেশন, রিডিক্স হ্যান্ড ফাংশন, সিনডাক্টাইলি হতে পারে। এবার বার্ন যদি একটা ডিফর্মড হয়ে যায়, ও ছাড়ানো করা খুব ডিফিকাল্ট ব্যাপার।